জানাবেন। গ্যাস পাওয়ার সাইকেলে কিছু সাইকেল, স্ট্যান্ডার্ড কিছু সাইকেল এবং তাদের প্র্যাকটিক্যাল ফর্মটাও দেখেছিলাম, যেরকম কার্নো সাইকেল, অটো সাইকেল। এই সাইকেল গুলো বেসিক্যালি আমরা কিভাবে কাজ করে দেখেছিলাম, এন্ড সেগুলোর আর কি মানে কিছু ছোটখাটো প্যারামিটার জেনেছিলাম, ফর্মুলা দেখেছিলাম। ওকে, সো বেসিক্যালি আমাদের ওখানে ওগুলো ছিল বেসিক্যালি এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল। ওকে, এগুলোকে গ্যাস পাওয়ার সাইকেলও বলা হয়। সো বেসিক্যালি আমাদের পাওয়ার সিস্টেম হচ্ছে দুই ধরনের, পাওয়ার সাইকেল গুলো হচ্ছে ক্যাটাগরাইজেশন হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে ভ্যাপার পাওয়ার সিস্টেম, আর একটা হচ্ছে গ্যাস পাওয়ার সিস্টেম। ঠিক আছে, ভ্যাপার পাওয়ার সিস্টেমে কি হয়, আমরা যে ভ্যাপারের আগে গ্যাসে আসি, গ্যাস পাওয়ার সিস্টেমে কি হয়, আমি যেটা গত সেই উইকে বলছিলাম, বেসিক্যালি ওয়ার্কিং ফ্লুইডটা পুরা সাইকেল জুড়েই সবসময় গ্যাসিয়াস আকারে থাকে। ঠিক আছে, ওয়ার্কিং ফ্লুইডটা পুরো সাইকেল জুড়েই গ্যাসিয়াস আকারে থাকে। আর ভ্যাপার পাওয়ার সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে যে সাইকেলে বিভিন্ন ফেজে বিভিন্ন অবস্থায় থাকতে পারে, যেরকম পানি, আবার পানি থেকে গ্যাস, আবার পানি, এই ইন্টারচেঞ্জটা সাইকেলে ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট ভাবে হয়ে থাকে। সো ভ্যাপার পাওয়ার সিস্টেমে বেসিক্যালি ওয়ার্কিং ফ্লুইডের সাইক্লিক প্রসেসের মাধ্যমে একটা ফেজ চেঞ্জ প্রসেস হয়। আর গ্যাস পাওয়ার সিস্টেমে পুরো থ্রুআউট দ্য সিস্টেম দ্য ওয়ার্কিং ফ্লুইড রিমেইনস অ্যাজ গ্যাসিয়াস। ওকে, এখন ভ্যাপার পাওয়ার সিস্টেমের একটা খুবই আদর্শ উদাহরণ হচ্ছে র‍্যাঙ্কিন সাইকেল। র‍্যাঙ্কিন সাইকেল হচ্ছে is a thermodynamic cycle that produces work in a vapor power system. আজকে আমরা বেসিক্যালি, এর আগের দিন অটো সাইকেল, কার্নো সাইকেল দেখেছিলাম, আজকে আমরা বেসিক্যালি র‍্যাঙ্কিন সাইকেলটা দেখবো। ওকে, র‍্যাঙ্কিন সাইকেলটা বেসিক্যালি আপনারা যেটা দেখছেন স্ক্রিনে সেইটাই। আমরা আগে ফেজ ডায়াগ্রামটা দেখি। ফেজ ডায়াগ্রাম, এটা হচ্ছে টিএস কার্ভ, পিভি কার্ভ না, টিএস কার্ভ দেখানো হয়েছে। টিএস কার্ভে এখানে কি হচ্ছে, সাইকেলটা শুরু হয় বেসিক্যালি পয়েন্ট 1 থেকে। 1 থেকে সে 2 তে যায়, 2 তে তার আইসেন্ট্রপিক একটা এক্সপানশন প্রসেসের মাধ্যমে। কি করে আমরা বুঝছি এক্সপানশন প্রসেস? বিকজ এস যেহেতু কনস্ট্যান্ট, সো আইসেন্ট্রপিক, আর টেম্পারেচার কিন্তু 1 থেকে 2 এ নেমে গিয়েছে। নেমে যাওয়া মানে হচ্ছে এস কনস্ট্যান্ট মানে কিউ কনস্ট্যান্ট, কোনো এক্সট্রা হিট দেওয়া হয় নাই বা হিট নেওয়া হয় নাই, তাই না? নেমে যখন যাবে এর মানে কি, মানে হিটটা ডিসপার্স হয়ে গেছে, ছড়িয়ে গেছে, অর্থাৎ এক্সপান্ড হয়েছে। এক্সপান্ড হলেই তো তখন হিট টেম্পারেচারটা নেমে যায়, রাইট? অ্যাডিয়াবেটিক প্রসেসে এটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। ওকে, এটা টারবাইনে করা হয়ে থাকে এই প্রসেসটা, কারণ টারবাইনের কাজ আমরা আরো 3 উইক আগে আমরা পড়েছিলাম, 3 উইক না 4 উইক আগে আমরা লেকচারে পড়েছিলাম যে টারবাইনের বেসিক কাজ হচ্ছে গ্যাসটাকে এক্সপান্ড করে দেওয়া, গ্যাসটাকে বা হোয়াটএভার ওয়ার্কিং ফ্লুইডটাকে এক্সপান্ড করে দেওয়া। তো সে টারবাইনে আমরা এই আইসেন্ট্রপিক এক্সপানশনটা করে থাকি। আফটারওয়ার্ডস 2 থেকে 3 এ যায়। 2 থেকে 3 এ খেয়াল করেন, এটা একটা আইসোথার্মাল প্রসেস, তাই না? এখানে কিন্তু কোনো এখানে কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, আইসোথার্মাল প্রসেস। 2 থেকে 3 তে এসটা কমে গিয়েছে। এস কমে যাওয়া মানে হিট কমে গেছে, কারণ ds equals to dq by t। সো এস কমে যাওয়া মানে হিটটা কমে গেছে, এবং হিট কমে যাওয়া মানে হচ্ছে বেসিক্যালি এখানে কুলিং হয়েছে। কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন। কনস্ট্যান্ট প্রেসার কেন? এই যে এটা একটা কনস্ট্যান্ট প্রেসার লাইনে, টেস্টের ডায়াগ্রামে মনে আছে না, এটা হচ্ছে লেটেন্ট হিটের লাইনটাতে, এখানে হচ্ছে মিক্সচার অবস্থায় থাকে আমাদের ফ্লুইডটা, এবং
পুরা প্রসেসটাই কিন্তু একই লাইনে আছে, তার মানে কোনো প্রেসার চেঞ্জ হয়নি। প্রেসার চেঞ্জ হলে কিন্তু প্রসেসটা শিফট করবে উপরে বা নিচে। আশা করি আমাদের মনে আছে। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন একটা প্রসেস, কুলিং প্রসেস। এটা করা হয় কোথায়? কন্ডেন্সারে। এই যে এখানে 1 থেকে 2 এ টারবাইন ইউজ করছি, 2 থেকে 3 আমরা আসি কন্ডেন্সারের মাধ্যমে কুলিং করা হয়। এবং কুলিং করা মানে হচ্ছে এখানে একটা কিউ আউট আছে। কুলিং করা মানে কি? হিট আমরা টেনে নিচ্ছি, তো এখানে একটা কিউ আউট আছে। ওকে, 3 থেকে 4 বেসিক্যালি একটা পাম্প ইউজ করে মানে ফ্লুইডটা টেম্পারেচার একটু বাড়িয়ে দেওয়া হয়, ওয়ার্কিং ফ্লুইডটা টেম্পারেচার একটু বাড়িয়ে দেওয়া হয়। এখানে কেন পাম্প ইউজ করা হয়? বিকজ এটা কিন্তু অলরেডি লিকুইডে কনভার্ট হয়ে গেছে, আর পাম্প কিন্তু গ্যাস নিতে পারে না, পাম্প কিন্তু খালি লিকুইড নেয়। ওকে, সো এটা অলরেডি যেহেতু লিকুইডে কনভার্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে পাম্প ইউজ করছি। আচ্ছা, এবং 3 থেকে 4 হালকা টেম্পারেচার বাড়িয়ে সে লিকুইড ফেজ এসে নিয়ে আসলো, একদম ফুল লিকুইড, শুধু লেটেন্ট হিটে একদম সাবকুল লিকুইড, স্যাচুরেটেড লিকুইড না, ফুল লিকুইড এসে নিয়ে আসলো, সাবকুল লিকুইড সে নিয়ে আসলো। ঠিক আছে, এই পয়েন্টে আসলো। এখন আমরা 4 থেকে এবার সে যাবে বয়লারে। বয়লারে কি করে? বয়েল করে, ভ্যাপারে কনভার্ট করে, বেসিক্যালি এটাই করবে। 4 পয়েন্ট থেকে বয়েল করে মানে টেম্পারেচার বাড়িয়ে সে এতে নিয়ে যায়, এবং ফার্দার তখন কিন্তু লিকুইড আছে, ফার্দার আরো বয়েলিং করে সে এগেইন 1 পয়েন্টে নিয়ে আসে, এবং আবার 1 পয়েন্টে আসার পর সেই ব্যাপারটা টারবাইনে যায়, যে আবার পুরো সাইকেলটা এগেইন রিপিট করে। দ্যাট ইজ দ্য বেসিক র্যাঙ্কিন সাইকেল। এই যে 3 to 4 আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন দ্য পাম্প, কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন হয় বয়লারে গিয়ে। ঠিক আছে, ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে র্যাঙ্কিন সাইকেলটা। এখন এই র্যাঙ্কিন সাইকেলটায় কি কি প্যারামিটার আছে, এটার এফিসিয়েন্সি কি, এটার এফিসিয়েন্সি আমরা কিভাবে বাড়াতে কমাতে পারবো, এই প্রসেস গুলো আমরা বেসিক্যালি আজকে দেখবো। আজকের লেকচারটা পুরোটাই র্যাঙ্কিন সাইকেল নিয়ে। আচ্ছা, হিয়ার টারবাইন, কন্ডেন্সার, পাম্প এন্ড বয়লার আর এসএসএস ডিভাইসেস। আমাদের আশা করি মনে আছে স্টেডি ফ্লো প্রসেসর, যে এইখানে টারবাইন, কন্ডেন্সার, পাম্প সবগুলো কিন্তু এসএসএস ডিভাইস। এখানে কিন্তু কোনো এনার্জি চেঞ্জ নেই, এবং আমরা ধরে নিই ম্যাস ফ্লো রেটটা মোটামুটি কনস্ট্যান্ট ভাবে চলছে। কারণ এসএসএস প্রসেসে কিন্তু আমাদের মনে আছে দুইটা কন্ডিশন ছিল। এক, জিডিটি অফ ই হচ্ছে কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, ই হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ জিডিটি অফ ই হচ্ছে 0 হয়ে যাবে, এবং এম ইনপুট ইকুয়ালস টু এম আউটপুট হবে, অর্থাৎ সব ম্যাস ফ্লো রেটটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এনার্জি বেসিক্যালি এই প্রসেসটার মধ্যে কতটুকু কাজ হচ্ছে, কতটুকু ওয়ার্ক আউটপুট হচ্ছে, কতটুকু পাম্প কতটুকু কাজ করছে, কতটুকু হিট ইনপুট হচ্ছে, সবগুলো এভাবে দেখানো হয়। ওকে, এই প্রসেসটার মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, হিট অ্যাডিশন এবং রিজেকশন হচ্ছে বেসিক্যালি কন্ডেন্সার এবং বয়লারে। কন্ডেন্সার হিট আউটপুট কিউ আউট হচ্ছে, অর্থাৎ হিট বের হয়ে যাচ্ছে, রিজেকশন হচ্ছে, এবং বয়লারে হিট ইনপুট হচ্ছে, অর্থাৎ হিট ঢুকছে, আমরা হিটিং করছি, সোর্স হিসেবে কাজ করছে। ঠিক আছে, এবং ওয়ার্ক হচ্ছে এখানে বেসিক্যালি দুইটা পয়েন্টে, টারবাইনে এবং পাম্পে। টারবাইনে, কারণ এই দুটো জায়গাতে একমাত্র এক্সট্রা মোটর দিয়ে ঘোরানো লাগে, টারবাইনে ব্লেড গুলো ঘোরানো লাগে, আর মোটরও ওই রোটর গুলো ঘোরানো লাগে। ঠিক আছে, সো এখানে কাজ হচ্ছে এখানে আর এখানে। দেখেন, টারবাইনের ক্ষেত্রে ডাব্লিউ আছে, পাম্পের ক্ষেত্রে ডাব্লিউ আছে, আর এই ক্ষেত্রে কিউ আউট আর কিউ ইন আছে। সো এই জন্য ডাব্লিউটি অর্থাৎ ওয়ার্কিং টারবাইন, ডাব্লিউপি ওয়ার্কিং পাম্প।
কিউ আউট এন্ড কিউ ইন। এবং এই ক্ষেত্রে কিন্তু এইচ এর ইকুয়েশন গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, বিকজ টারবাইনের ক্ষেত্রে কি হয়, ওয়ার্ক ইনপুট হয় না ওয়ার্ক আউটপুট হয়? ডেফিনেটলি ওয়ার্ক আউটপুট হয়, বিকজ সে কিন্তু একটা হাই প্রেসার এরিয়া থেকে সে নিচে নামায় নিয়ে আসে। সো উপর থেকে নিচে যেহেতু নামায় নিয়ে আসে, সিস্টেমের উপর কাজ করছে। সো এই ক্ষেত্রে কি হবে, 1 থেকে 2 এ যাচ্ছে। সো H1 মাইনাস H2 হবে। আবার সেম টু সেম দা ওয়ার্ক পাম্পের ক্ষেত্রে কি হচ্ছে, H3 যেহেতু 3 থেকে 4 এ যাচ্ছে, H3 মাইনাস H4 হবে। সবগুলো ক্ষেত্রে ইনিশিয়াল থেকে ফাইনালটা মাইনাস করে আমরা বের করছি, ঠিক আছে? ওকে, এখন এখানে বেসিক্যালি ইটার ইকুয়েশনটা ডিরাইভ করা আছে। সো কিউ ইটা ইকুয়ালস টু কি হবে, সিম্পল আউটপুট বাই ইনপুট। এখন আমার আউটপুট অ্যাকচুয়ালি ওয়ার্ক অ্যাকচুয়ালি কত হচ্ছে, কিউ ইন মাইনাস কিউ আউট বাই কিউ ইন। সিম্পল, আউটপুট বাই ইনপুট হচ্ছে ইটার ইকুয়েশন। সো আউট, এখানে এইটা যদি আপনি সিম্পলিফাই করেন, সেক্ষেত্রে কিউ ইন মাইনাস কিউ আউট বাই কিউ ইন ইকুয়েশন। সো এইটা বেসিক্যালি আমরা এইটা পাই। বাই এম কেন আমরা দিয়েছি, শুধুমাত্র টি কে আনার জন্য বাই এম দেওয়া হয়েছে, দ্যাটস ইট। ওকে, কোশ্চেনে দেওয়া যা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে আপনারা ফর্মুলা ইউজ করবেন। যদি কিউ দেওয়া থাকে কিউ দিয়ে ইউজ করবেন, আর যদি টি দেওয়া থাকে টি দিয়ে ইউজ করবেন। আর এই ইকুয়েশন গুলো তো মেবি আমরা গত স্লাইডেও দেখেছি, সো নতুন করে এগুলো ডিটেইল বলছি না, দেখলে বুঝতে পারবেন। ওকে, পারফরম্যান্স প্যারামিটারস, থার্মাল এফিসিয়েন্সি বেসিক্যালি, আচ্ছা আমি যে কথাগুলো বললাম সেগুলো আসলে এখানে লেখাই আছে, কিউ ইন মাইনাস কিউ আউট বাই কিউ ইন। ওকে, সো আসলে তেমন লেখালেখিরও তেমন কিছু নেই, জাস্ট ম্যাম এই ডিভাইডেড এমটা কি জন্য আরেকবার একটু বললো। ডিভাইডেড এমটা বেসিক্যালি শুধুমাত্র জিনিসটাকে স্পেসিফিক প্রপার্টি এটা বানানোর জন্য, আর কিছুই না। এটা চাইলে নাও দেওয়া থাকবে, আপনার যদি স্পেসিফিক হিট বলা থাকে, স্পেসিফিক হিট এত অ্যাডিশন করা হচ্ছে, সেক্ষেত্রে ডিভাইডেড এম অবস্থাতে আপনি ইউজ করবেন না, কারণ উপরে নিচে তো কাটাকাটি হয়ে যাচ্ছে। সো নট দ্যাট মাচ নেসেসারি, রাইট? আর আর বেসিক্যালি এই ইকুয়েশনটাতে ডিভাইডেড এম অবস্থাতে আছে, তো এই জন্য টি কে আনার জন্য অ্যাকচুয়ালি জোর করে ডিভাইডেড এমটা রাখা হয়েছে, কারণ এখানে এস গুলো কিন্তু সব স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকবে। আপনারা মনে আছে না স্টিম টেবিলে এস এর ভ্যালু গুলো, ভি এর ভ্যালু গুলো সব স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক এনথালপি এগুলো দেওয়া ছিল, স্পেসিফিক ইন্টারনাল এনার্জি। দ্যাটস ওয়াই জোর করে এম দেওয়া হয়েছে, যেন আমরা স্পেসিফিক ভ্যালু গুলো যেহেতু টেবিলে ডিরেক্ট পাচ্ছি, ওগুলো এখানে বসানো লাগবে। বাই দ্য ওয়ে আমি আবার মনে করাই দিই, এই ম্যাথ গুলোতে কিন্তু টেবিলে ইউটিলাইজেশন থাকবে। কোন এইটা দেওয়া থাকবে, জাস্ট জিস্টে বলি, ছবি দেওয়া থাকবে কোন পয়েন্টে আপনি কোন ভ্যালুটা ইউজ করবেন, কোথায় সুপার হিটের টেবিল ইউজ করবেন, কোথায় আপনি নর্মাল ওয়াটার টেবিল ইউজ করবেন, কোথায় ওয়াটার ভ্যাপর মিক্সচারের টেবিল ইউজ করবেন, এটা আপনাকে বুঝে নিতে হবে। ওকে, সো টেবিল থেকে তো আপনি স্পেসিফিক এনথালপির ভ্যালু পাবেন, তাই না? টি এর ভ্যালু হয়তো বা দেওয়া থাকবে, বা ছবি থেকে আপনি বের করে নেবেন। এই জন্য এখানে কিউ বাই এম ইউজ করা হয়েছে, বিকজ এটার নিচে তো প্রতিটার নিচে বাই এম আছে, দ্যাটস ওয়াই। বুঝা গেছে কি নাকি কনফিউশন আছে? ওকে, আচ্ছা তাহলে এটার অ্যাকচুয়ালি প্রুফটা এখানে দেওয়া আছে। এটার প্রুফটা বেসিক্যালি এটাই, ডাব্লিউ বাই কিউ, এটাই হচ্ছে আসলে এটা স্বাভাবিক। আউটপুট বাই ইনপুট, আউটপুট কি কাজ, ইনপুট কি হিট, হিট অ্যাডিশন, দ্যাটস ইট। আর কাজ কতটুকু হচ্ছে, এই যে ডাব্লিউ সাইকেল মানে কি, কিউ ইন বাই কিউ ইন মাইনাস কিউ আউট। অ্যাকচুয়ালি যেগুলো আপনারা জানেন সেগুলো এখানে দেওয়া হয়েছে, আর কিছু না। আবার কাজের আরো একটা পরিমাপক আছে, কি ডাব্লিউপি আর ডাব্লিউপি।
চিন্তা করে দেখেন, যে পরিমাণ কিউ ইন মাইনাস কিউ আউট হচ্ছে, আইডিয়ালি কিন্তু সেই পরিমাণে ডাব্লু পুরো সাইকেল সাইকেল আবার সে আগের জায়গায় চলে আসবে। তো বেসিক্যালি যে পরিমাণ কিউ ইন আর কিউ আউট হচ্ছে মাইনাস ডিফারেন্সটা যেটা হচ্ছে, সেটাই কিন্তু এই সাইকেলের মধ্যে পাম্পে এবং টারবাইনে কাজ হিসেবে ইনডিউস হবে। তো ডাব্লিউটি প্লাস ডাব্লিউপি বাই কিউ ইন, দ্যাটস ইট। যদি আপনার ডাব্লিউ দিয়ে দেওয়া থাকে তাহলে এই ইকুয়েশন ইউজ করবেন, যদি কিউ দিয়ে দেওয়া থাকে, কিউ বের করতে পারেন আপনি ম্যাথে, তাহলে এই ইকুয়েশন ইউজ করবেন। আচ্ছা, আরো কিছু টার্ম এখানে আছে, ব্যাকওয়ার্ক রেশিও, ওয়ার্ক রেশিও, স্পেসিফিক স্টিম কনজাম্পশন, এগুলো হচ্ছে জাস্ট মুখস্থ ফর্মুলা, এখানে বোঝার তেমন কিছুই নেই। ব্যাকওয়ার্ক রেশিও, এই সব এই এই টার্মগুলোর মাধ্যমে বেসিক্যালি র্যাঙ্কিং সাইকেলে এফিশিয়েন্সিটা প্রকাশ করা হয়, আর কিছুই না। এই র্যাঙ্কিং সাইকেলে ব্যাকওয়ার্ক রেশিও কত, ওয়ার্ক রেশিও কত, স্টিম কনজাম্পশন, স্পেসিফিক স্টিম কনজাম্পশন কত, এগুলো যদি দেওয়া থাকে সেখান থেকেও আপনারা এই টার্মগুলো নিয়ে আসতে পারেন যদি ফর্মুলা জানা থাকে, ঠিক আছে। আর এই ভ্যাপর পাওয়ার সাইকেলের জন্য ব্যাকওয়ার্ক রেশিও গুলো কম্পারেটিভলি অনেক কম হয় ভ্যাপর পাওয়ার সাইকেলের জন্য, গ্যাস পাওয়ার সাইকেলে কম্পারেটিভলি বেশি হয় ব্যাকওয়ার্ক রেশিও, ঠিক আছে। mass flow of steam required per unit, এই স্পেসিফিক স্টিম কনজাম্পশন হচ্ছে যে পার ইউনিটে কতটুকু স্টিম আমার পার ইউনিট ওয়ার্কে কতটুকু স্টিম আমার কনজিউম করা লাগছে। সো পার ইউনিট ওয়ার্ক মানে হচ্ছে পার কিলোওয়াট আওয়ার, আর স্টিম কতটুকু কনজাম্পশন করছেন সেটা কেজিতে প্রকাশ করা হয়, ম্যাসে প্রকাশ করা হয়। তো কিলোগ্রাম পার কিলোওয়াট আওয়ার, সিম্পল। ওকে, আচ্ছা, ইফেক্ট অফ বয়লার প্রেসার অন র্যাঙ্কিন সাইকেল। এখন আমরা র্যাঙ্কিন সাইকেলের তো বেশ কিছু ইউনিট আছে, টারবাইন আছে, কম্প্রেসার, কন্ডেন্সার আছে, সরি, পাম্প আছে, তারপর বয়লার আছে। এদের বিভিন্ন প্যারামিটার যদি আমরা চেঞ্জ করি, সাইকেলের এফিসিয়েন্সি কত ভাবে চেঞ্জ হবে সেটা আমরা বের করবো, ঠিক আছে, বা সে একটা ইনসাইট নিব। আচ্ছা, ইটাটা বেসিক্যালি কি, এটা হচ্ছে এফিশিয়েন্সি, এটার ফর্মুলা এখানে স্ক্রিনে দেওয়া আছে। তো ইটাটা কখন বাড়বে, যখন ইটার কিউ আউট বাড়বে, তাই না, বা কিউ ইন কমবে, ওকে, সেক্ষেত্রে ইটাটা বেড়ে যায়। আচ্ছা, এখন ও সরি, আমি অপোজিট বললাম, যদি কিউ ইন বাড়ে, ইনপুট হিট যদি বাড়ে এটা বাড়বে, অথবা আউটপুট হিট যদি কমে এটা কমবে। টেম্পারেচারের ক্ষেত্রে সেম, যদি ইনপুট টি ইন যদি বাড়ে অথবা টি আউট যদি কমে সেক্ষেত্রে এটাটা বেড়ে যাবে। ওকে ওকে, উইথ ইনক্রিজিং বয়লার প্রেসার টি ইন ইনক্রিজেস। বয়লারে যদি প্রেসার আপনি বাড়ান, বয়লার কোন স্টেজটা মনে আছে কি, এই যে 4 থেকে 1 স্টেজ হচ্ছে বয়লার। বয়লারে যদি প্রেসার আপনি বাড়াই দেন, বয়লারের প্রেসার বাড়াই দেওয়া মানে কি, বয়লার প্রেসার বাড়ানো মানে কি, টেম্পারেচার আরো হায়ার পয়েন্টে থাকবে, অর্থাৎ এই কার্ভটা এখান থেকে এখানে সরে যাবে। প্রেসার বাড়ালে কার্ভটা আরো উপর দিকে উঠে 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 ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যায়, আশা করি আপনাদের মনে আছে। বয়লারের প্রেসার বাড়ালে এই কার্ভটা এখানে সরে যাবে, সেক্ষেত্রে কি হবে, টিন বেড়ে যাবে, এটা হচ্ছে টিন বেড়ে যাবে, এবং টিন যদি বেড়ে যায় ফর্মুলা কি বলে, এটা বেড়ে যাবে। কিন্তু কিন্তু এখানে আবার কিন্তু আছে, বয়লারের প্রেসার যদি আমরা বাড়িয়ে দিই, ঠিক আছে, বয়লারের প্রেসার যদি আমরা বাড়িয়ে দিই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বয়লার আরো বেশি পরিমাণে স্টিম দিতে থাকে, এবং যত বেশি স্টিম দিতে থাকে ওই যে ভ্যাপারটা যাচ্ছে, সেই ভ্যাপারে কিন্তু ময়েশ্চার কন্টেন্ট বেড়ে যায়। দেখেন, চিন্তা করে দেখেন, এই যে ও যখন বয়লার যখন এই যে এখানে নিয়ে গিয়ে, এখানে না গিয়ে হায়ার প্রেসারে সে এখানে নিয়ে যায়, তারপরে টারবাইন ইউজ করার পর কি 2 পয়েন্টটা এখানে না হয়ে এখানে হয়ে যাচ্ছে। এখানে হওয়া মানে কি, এই মিক্সচারে
পানির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে না, বিকজ যত এদিকে সরবে গ্যাস বেশি, যত এদিকে সরবে পানি বেশি। তো 2 থেকে 2 প্রাইমে যদি যায়, এই পয়েন্টে কিন্তু পানির পরিমাণ, মিক্সচারে কিন্তু পানির পরিমাণ বেশি 2 এর থেকে। মিক্সচারে পানির পরিমাণ যদি বেশি থাকে, সেক্ষেত্রে কি হয়, টারবাইনের ব্লেডের ক্ষতি হয়, বিকজ রাস্টিং, যত পানি বেশি থাকবে টারবাইনের ব্লেডে সেগুলো ধাক্কা দিবে এবং টারবাইনের ব্লেড আস্তে আস্তে ক্ষয়ে যায়। বোঝা যাচ্ছে কি? এই জিনিসগুলো কিন্তু যদি আপনি বুঝেন, খুবই ইন্টারেস্টিং যে কিভাবে রাইট হায়ার প্রেসারে গিয়ে সে উপরে উঠে যাচ্ছে। বাট প্রবলেমটা কি হচ্ছে, এই মিক্সচারের পয়েন্টে যখন আমরা আসবো, টারবাইনের কাজ কি, সে গ্যাস থেকে লিকুইডে নামায় নিয়ে আসবে, এরপর কন্ডেনসেট হবে। ওই টাইমে কিন্তু ময়েশ্চার বেশি হয়ে যাবে, ওই টাইমে কিন্তু টারবাইনের ব্লেডের ক্ষতি হয়, বিকজ মানে ধাক্কার মতো লাগে, হায়ার পাওয়ার। এক থেকে 2 টারবাইন, 2 থেকে 3 কন্ডেন্সার। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে কন্ডেন্সারের ক্ষেত্রে আমরা যদি কন্ডেন্সারের প্রেসারটা বাড়াই দিই, ঠিক আছে, effect of condenser pressure. The above figure shows two cycles with the same boiler pressure but two different condenser pressures. Okay, one condenser operates at atmospheric pressure and the other at less than atmospheric pressure. ঠিক আছে, এটা হচ্ছে atmospheric pressure অপারেট করে, আর এই কন্ডেন্সারটা আরো লেস প্রেসারে অপারেট করে। ওকে, আমরা দেখি এখানে চেঞ্জটা কি হচ্ছে। আচ্ছা, the temperature of heat rejection for cycle 1 2 3 4 1 অর্থাৎ 1 2 3 4 1 এইটুকুতে condensing at atmospheric pressure is 100 degrees centigrade. The temperature of heat rejection of the lower pressure cycle, পরের সাইকেলটা আছে 1 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম, এরপর আবার আগের জায়গায় 1 এ চলে যায়। ঠিক আছে, so this cycle has the greater thermal efficiency. It follows that decreasing the condenser pressure tends to increase the thermal efficiency. বুঝিয়ে দিই, that is, যখন কন্ডেন্সারের প্রেসার আমরা যত কমাবো, প্রেসার কমানো মানে কি, কন্ডেন্সারটা 2 to 3 ফেজ, প্রেসার কমানো মানে কি, এই লাইনে না গিয়ে সে যাবে এই লাইন দিয়ে, যত প্রেসার বাড়বে উপরে উঠে, যত প্রেসার কমে নিচে নামে কিন্তু। ওকে, সো এই লাইনে না গিয়ে সে এই লাইনে যাবে। এখন এই লাইন দিয়ে যাওয়া মানে কি, টি ইনপুট কমে যাচ্ছে, সরি টি আউটপুট কমে যাচ্ছে, সরি এটা হচ্ছে টি আউট রিজেকশন, টি আউটপুট কমে যাচ্ছে। সো টি আউটপুট কমে গেলে কি হয়, আমরা আই গেস পড়েছি কিছুক্ষণ আগে, টি আউটপুট যদি আমাদের কমে যায় সেক্ষেত্রে এফিশিয়েন্সি বেড়ে যায়। ওকে, সো টি আউটপুট যখন আমাদের কমে যাবে, এটা যখন আমাদের কমে যাবে, যত কমবে তত এফিশিয়েন্সি বাড়বে, আর এটা যত উপরে উঠবে তত এফিশিয়েন্সি বাড়বে। ঠিক আছে, সো বয়লারের প্রেসার যখন আমরা বাড়িয়েছিলাম এটা বেড়েছিল, কন্ডেন্সারের প্রেসার যখন আমরা কমাই দিয়েছি এটা নিচে নেমে চলে আসলো, সো এফিশিয়েন্সি বেড়ে গেছে। ওকে, এবং এফিশিয়েন্সি বোঝার আরো একটা খুব ইজি একটা ওয়ে আছে, যেটা আপনাদের মুখস্থ রাখার জন্য বা জিনিসগুলো বোঝার জন্য সুবিধা হবে। দ্যাট ইজ, এটা কিন্তু, এটা বলা যায় চিট শিট বলা যায়, এটা আসলে মানে জাস্ট কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য আমি বলছি। দ্যাট ইজ, এই পুরো সাইকেলের টোটাল কাজ হবে বেসিক্যালি, এই সাইকেলটা কি পরিমাণ এরিয়া আবদ্ধ করেছে সেইটা। এই এরিয়াটা বড় নাকি এই এরিয়াটা বড়, দেখে কি মনে হচ্ছে, নিচেরটা বড়, তাই না? সো যত এরিয়াটা বাড়াতে পারবেন
তত কাজ বেশি হবে। কাজ বেশি মানে এফিসিয়েন্সি বেশি। ওকে, তো লেখার ইজি ওয়ে। রাইট, এটা জাস্ট চিট শিট, এটা কোনো ব্যাখ্যা নেই। তো আপনি যদি কন্ডেন্সার, এটা তো কন্ডেন্সার, তো একে যদি আপনি নিচে নামান তাহলে এরিয়াটা বাড়বে। আবার বয়লার তো এর পয়েন্টটা, একে যদি উপরে উঠান এরিয়া বাড়বে স্বাভাবিক। তো মোটামুটি নিজের বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো ডিক্রিজিং কন্ডেন্সার প্রেসার কজেস অ্যান ইনক্রিজ, কিন্তু এখানে আবার প্রবলেম আছে, আবার সেই প্রবলেম। কন্ডেন্সার প্রেসার যত আপনি বাড়াবেন, সরি কমাবেন, সেক্ষেত্রে কি হবে, এই ময়েশ্চার কন্টেন্টটা কিন্তু সেক্ষেত্রে বেড়েছে। আপনি খেয়াল করে দেখেন, যদিও তারা সেম পয়েন্টে 2 ছিল, 2 প্রাইম পয়েন্টে ছিল, মানে একই সরলরৈখিক পয়েন্টেই তারা আছে, বাট 2 পয়েন্টটা কোথায়, এই লাইনের এখানে, আর 2 প্রাইম পয়েন্ট হচ্ছে এই লাইনের এখানে, ঠিক আছে? ডিক্রিজিং কন্ডেন্সার প্রেসার যদি আপনি ডিক্রিজ করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে ময়েশ্চার কন্টেন্টটা কম্পারেটিভলি বেড়ে যায়, সেম টু সেম বয়লারের মতোই, ঠিক আছে? এবং টারবাইনের ব্লেডের ক্ষতি হয় বয়লারের মতো, সেম টু সেম, ঠিক আছে? সো একদম ইচ্ছা মতো কমানো যাবে না কন্ডেন্সার প্রেসার, মানে একটা অপটিমাইজ লেভেলে রাখতে হবে। ওকে, এখানে দেওয়া হয়েছে কম্পারিজন উইথ কার্নার সাইকেল। কার্নার সাইকেল মনে আছে আশা করি, এরকম একটা রেক্টাঙ্গেলের মতো ছিল, স্কয়ার রেক্টাঙ্গেলের মতো ছিল, টিএস কার্ভ, পিভি না কিন্তু টিএস কার্ভ। পিভি কার্ভটা ছিল তো একটা মানে কাগজের মতো ছিল এরকম, কিন্তু এই কার্ভটা হচ্ছে জাস্ট চারকোনা একটা কার্ভ, ঠিক আছে, রেক্টাঙ্গেল। সো এখন আমরা এখানে হালকা পাতলা কম্পেয়ার করব। Despite the greater thermal efficiency of Carnot cycle, Carnot cycle এ যদিও Rankine cycle এর থেকে থার্মাল এফিসিয়েন্সি বেশি, বাট কিছু শর্টকামিংস আছে। কি? Heat is transferred to working fluid from hot products of combustion. To exploit fully the energy released in combustion, the hot product should be cooled as much as possible. Okay. আচ্ছা, কার্নার সাইকেলের ক্ষেত্রে কি হয়? কার্নার সাইকেলের ক্ষেত্রে বেসিক্যালি হিট একদম মানে মিক্সচার অবস্থায়, মানে এখানে বেসিক্যালি আপনার হিট কন্ট্রোল করার কোনো জায়গা নাই, যেখানে হচ্ছে কনস্ট্যান্ট প্রতিটা স্টেপে কোনো না কোনো জিনিস কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, অনেক বেশি হিটের একটা ওয়ার্কিং ফ্লুইডে আপনাকে হিট ওখান থেকে টানা লাগছে, এবং হিট মানে কোনো পুরো প্রসেসের মধ্যে কিন্তু দুটা স্টেপ হচ্ছে অ্যাডিয়াবেটিক, দুটা স্টেপ হচ্ছে আইসোথার্মাল। সো আপনাকে যখন প্রতিটা ক্ষেত্রে কোনো না কোনো প্যারামিটার কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, আপনি কিন্তু নিশ্চিন্তে হিট রিজেকশন করতে কিংবা হিট অ্যাবজর্ব করতে পারবেন না। সো কার্নার সাইকেলের ক্ষেত্রে কি হয়, এই লিমিটেশন গুলো আছে যে আপনাকে অনেক টেম্পারেচার এখানে কন্ট্রোল করার কোনো জায়গা নাই, যেটা আপনি করতে পারবেন র্যাঙ্কিন সাইকেলে। বয়লার, তারপর পাম্প, তারপর কন্ডেন্সার, টারবাইন, এদের প্রেসার, এদের ওয়ার্ক লেভেল, এগুলা কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি ইচ্ছা মতো হিটটা ম্যানিপুলেট করতে পারবেন, সেই ওপেনিংটা আছে। কার্নার সাইকেল রিকোয়ার্স পাম্পিং, এবং এটা হচ্ছে বেসিক্যালি অনেক বড় একটা প্র্যাকটিক্যাল ইম্পেডিমেন্ট, দ্যাট ইজ Carnot cycle requires pumping of two-phase mixture, creating significant practical problems. Carnot cycle আপনার খেয়াল করেন থেকে 4 প্রাইমে, সো মিক্সচারকে কিন্তু পাম্প করা লাগছে, যেটা কিন্তু প্র্যাকটিক্যালি প্রচন্ড প্রবলেমেটিক। আপনাদেরকে শুরুতেই বলেছি, পাম্প কিন্তু লিকুইড নিতে পারে, বাট গ্যাস কিন্তু নিতে পারে, মানে কি সে আসলে প্রেসার বিল্ড আপ করতে পারে না। তো আপনি যখন মিক্সচারকে পাম্পিং করবেন, সেটা প্র্যাকটিক্যালি
পয়েন্ট এখানে পাম্পিং করা হচ্ছে 3 প্রাইম থেকে 4 প্রাইমে। সো এই পয়েন্টগুলোতে কিন্তু ওয়াটার আর ভ্যাপর মিক্সচার অবস্থায় আছে। তো পাম্পিং করার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল একটা প্রবলেম ক্রিয়েট হয়, যে মানে অনেক সময় দেখা যায় যে আসছে না, যাচ্ছে না, প্রেসার বিল্ড আপ হচ্ছে না। ওকে, তো বেসিক্যালি কার্নো সাইকেলে এই প্রবলেম গুলো আছে, যেটা র্যাঙ্কিং সাইকেলে মানে দূরীভূত করে। খেয়াল করেন, এক নাম্বার কথা, এখানে আপনি টেম্পারেচার নিয়ে ইচ্ছা মতো খেলা করতে পারবেন। এই যে আমরা একটু আগে দেখালাম টেম্পারেচার কমানো যায়, বাড়ানো যায়। এবং 2 নাম্বার কথা হচ্ছে যে পাম্পিং আপনি করবেন, পাম্পিং কিন্তু শুরু হচ্ছে 3 to 4 এ, মানে এখানে তো আপনি লিকুইড কে পাম্প করছেন, মিক্সচার কে না। সো এই দুটা প্রবলেমই র্যাঙ্কিং সাইকেল ওভারকাম করে, ঠিক আছে। এখন এখন হচ্ছে আমরা সব আজকের দিনের সব থেকে ইন্টারেস্টিং টপিক গুলো পড়বো, বেসিক্যালি ইমপ্রুভিং দ্য পারফরমেন্স অফ র্যাঙ্কিং সাইকেল। ওকে, র্যাঙ্কিং সাইকেল যে আমরা পড়লাম, সেটা পারফরমেন্স কিভাবে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। কারণ আমরা একটু আগে পড়লাম যে বয়লার কন্ডেন্সার দিয়ে করা যায়, ঠিক আছে, বাট ওগুলো দিয়ে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আবার প্রবলেমও ক্রিয়েট হয়, তাই না? যে টারবাইন ব্লেডের প্রবলেম হয়, তারপর যাই হোক মোরালেস টারবাইন ব্লেডের ক্ষতি হয় এবং ময়শ্চার কন্টেন্টটা বেড়ে যায়। তো ওই ব্যাপারটা হ্যান্ডলিং করাটা একটু টাফ। ওকে, তো আর কিভাবে আমরা র্যাঙ্কিং সাইকেলে পারফরমেন্স তিনটা ওয়ে আছে: সুপার হিটিং, রিহিটিং এন্ড রিজেনারেশন। ওকে, সো ফার্স্ট আমরা সুপার হিটিংটা দেখি। আমাদের অ্যাকচুয়াল আমরা এতক্ষণ পর্যন্ত যে সাইকেলটা দেখলাম, সে সাইকেলটা কোনটা ছিল? এই যে এ বি 3 4 আবার এ, রাইট? আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হচ্ছে আইডিয়াল সাইকেল। সুপার হিটিং সাইকেল বেসিক্যালি কোনটা? এ এর বদলে এ পয়েন্টটা কি? স্যাচুরেটেড ভ্যাপার। এ পয়েন্টটা স্যাচুরেটেড ভ্যাপার পয়েন্টে না থেকে সুপার হিটেড ভ্যাপার পয়েন্টে থাকবে। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি চেঞ্জ। যদি ওই পয়েন্টে থাকে সেক্ষেত্রে পরের পয়েন্টগুলো অটোমেটিক্যালি, পরের পয়েন্টটা এটা থেকে এই পয়েন্টে যদি উঠে যায়, পরের পয়েন্টটা অটোমেটিক্যালি তার থেকে লম্ব বরাবর নিচের পয়েন্টটা হবে। সো 2 1 2 3 4 1, দ্যাটস ইট। জাস্ট এ পয়েন্টটা চলে যাবে 1 পয়েন্টে এবং অটোমেটিক্যালি বি পয়েন্টটা চলে যাবে 2 পয়েন্টে। এটা হচ্ছে আইডিয়াল সুপারহিট সাইকেল। আমরা যখন সুপারহিটিং করি বেসিক্যালি বয়লারের পর মানে আর একটু এক্সট্রা হিট দিয়ে, মানে শুধুমাত্র বয়েল করা হয় না, জাস্ট বয়েল করে ছেড়ে দেওয়া হয় না, আর একটু এক্সট্রা হিট দিয়ে সেটাকে এ পয়েন্ট থেকে 1 পয়েন্টে নিয়ে আসা হয়। এটা করার সুবিধা কি, কেন করছি, কি দরকার? এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এটা তো অবশ্যই ভেরি গুড যে দেখেন এরিয়াটা বেড়ে যাচ্ছে, যদিও এটা কোনো লজিক না যে এরিয়া বেড়ে যাচ্ছে, বাট টু বি অনেস্ট এফিসিয়েন্সি বাড়ছে কেন? কারণ এই যে এই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে না, এই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু এফিসিয়েন্সিটা বেড়ে যাচ্ছে। ইটস ট্রু, ভেরি গুড। আর একটা রিজন আছে, দ্যাট ইজ টারবাইন ব্লেডের যে ক্ষতি হয় বলছিলাম না, ময়েশ্চার কন্টেন্ট, দেখেন বি পয়েন্ট থেকে কিন্তু অটোমেটিক্যালি 2 পয়েন্টে সরে যাচ্ছে। 2 পয়েন্টে ময়েশ্চার কন্টেন্ট বেশি না কম বলতে পারবেন? পানি বেশি না কম? কম। ভেরি গুড। 2 পয়েন্ট কিন্তু আরো ভ্যাপারের দিকে সরে যাওয়া, তাই না? সো পানি কিন্তু কম, সো ময়েশ্চার কন্টেন্ট কম, দ্যাটস ওয়াই এটা কিন্তু টারবাইন ব্লেডটা কম্পারেটিভলি অনেক ক্ষতি হওয়ার পসিবিলিটিটা কমে যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই সো রিহিটিং সাইকেল ইজ গুড। আচ্ছা, কিন্তু আপনাদেরকে যেটা দেখালাম ওটা হচ্ছে আইডিয়াল সুপার হিটিং সাইকেল। কিন্তু আইডিয়ালি কিন্তু বেসিক্যালি যখন আপনি প্র্যাকটিক্যালি আপনি করেন, অ্যাকচুয়ালি কিন্তু এই যে একদম 2 পয়েন্টে যায় না, 2 প্রাইম পয়েন্টে যায়, মানে একদম কনস্ট্যান্ট এনথালপি, কোনো অ্যাডায়াবেটিক প্রসেস। আমরা মনে হয় 4 সপ্তাহ আগে যখন টারবাইন পড়ছিলাম তখন একটা কথা বলছিলাম
নরমালি টারবাইন পাম্প এগুলো কিন্তু ইনসুলেটেড হয়, অর্থাৎ কোনো কিউ দেওয়া হয় না, কিন্তু আদর্শ থিওরির সাথে কিন্তু প্র্যাকটিক্যালিটি মিলে না। টু বি অনেস্ট, আপনি যখন অ্যাকচুয়ালি করতে যাবেন সাইকেলটা কিন্তু টারবাইনে কিন্তু কিছু হিট এদিক ওদিক হবেই। সো কনস্ট্যান্ট এনট্রপি আইসেন্ট্রপিক প্রসেস পুরোপুরি হবে না, 1 থেকে সে 2 প্রাইম পয়েন্টে যায়। ঠিক সেরকম পাম্পের ক্ষেত্রে 3 to 4 এ না গিয়ে 4 প্রাইম পয়েন্টে যায়। এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইকেল। এখানে তেমন কোনো চেঞ্জ হবে না 2 প্রাইমে গেলে বা 4 প্রাইমে গেলে, জাস্ট অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে আইসেন্ট্রপিক প্রসেস কোনো কিছুই না। অ্যাডায়াবেটিক প্রসেস আসলে সত্যি বলতে কি আদর্শ সিস্টেমে অ্যাডায়াবেটিক প্রসেস বলতে তেমন কিছু নেই। কোনো না কোনো কেসে একটু না একটু হইলেও হিট দেওয়া হবে। দ্যাটস ওয়াই 1 2 প্রাইম, তারপর 3 4 প্রাইম 1, এটা হচ্ছে অ্যাকচুয়াল রিহিট সুপারহিট সাইকেল। বোঝা গেছে? কোনো কনফিউশন? আমার ক্লাস আছে, আমার ক্লাস আছে। আরেকবার বলে একটু ভালো হবে, বিষয় ফোন দিয়ে ভিতরে ঢোক, ভিতরে ঢোক, ভিতরে শুনতে ঢোক। পারি। আচ্ছা, আমি লেকচার রেকর্ডিং শেয়ার করে দিব। যদি বেশি প্রবলেম হয় সেখানে রিপিট করে নেবেন। আমি আরো একবার তাও বলছি, দ্যাট ইজ বেসিক্যালি AB34A, এটা হচ্ছে আইডিয়াল র্যাঙ্কিন সাইকেল। সুপার হিটিং সাইকেল হওয়ার পর এ পয়েন্টটা চলে যাবে 1 এ, বি পয়েন্ট চলে যাবে 2 তে। সো 1 2 3 4 এ 3 4 1 হচ্ছে আইডিয়াল সুপার হিট সাইকেল। এবং কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলে এই সাইকেলটা অ্যাপ্লাই করলে দেখা যায় 2 প্রাইম পয়েন্টে না এসে 2 প্রাইম পয়েন্টে চলে যায়, এবং 4 পয়েন্টটা 4 এ না থেকে 4 প্রাইম পয়েন্টে চলে যায়। কেননা কোনো টারবাইনে কোনো পাম্পই পারফেক্টলি ইনসুলেটেড না। সো আইসেন্ট্রপিক প্রসেস হয় না, কিছুটা এদিক ওদিক হয়। দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যাল সুপারহিট সাইকেল হচ্ছে 1 2 প্রাইম 3 4 প্রাইম 1, দ্যাটস ইট। ঠিক আছে? এবং সুপারহিট সাইকেলে দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে বেসিক্যালি টারবাইন ব্লেডের ক্ষতি কম হয়, ক্ষতি হয় একদম হওয়ার পসিবিলিটি কমে যায়, আর 2 এফিশিয়েন্সি বেড়ে যায়। ওকে, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, সো ফর অ্যাকচুয়াল সাইকেল এইখানে এই ফর্মুলাগুলো দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন। এগুলো মুখস্থ করার কিছুই নাই, আগের মতোই সেম টু সেম। ঠিক আছে? ওকে, তাহলে এরপর আমরা আসি এই আগের সাইকেলটা কি ছিল? সুপারহিট সাইকেল, র্যাঙ্কিন সাইকেল এফিশিয়েন্সি বৃদ্ধি করার জন্য সুপারহিট সাইকেল। এখন আমরা দেখব রিহিট সাইকেল। রিহিট সাইকেলের ফেজ ডায়াগ্রাম হচ্ছে এইটা, এবং প্র্যাকটিক্যাল সার্কিট হচ্ছে এটা। বুঝাই? আচ্ছা, রিহিট সাইকেলে বেসিক্যালি হয় কি, ফ্লুইডটা টারবাইনে নিয়ে যাওয়ার পর 2 দফায় ওটাকে হিটিং করা হয়। হিটিং করে সেটার ময়েশ্চার কন্টেন্টটা কন্ট্রোল করা হয়। আচ্ছা, এটা হচ্ছে একদম বেসিক। ওকে, এবার বুঝাই। 1 থেকে শুরু করি। 1 থেকে শুরু করে আমরা টারবাইনে নিয়ে যাই। 1 থেকে শুরু করে হাই প্রেসার একটা টারবাইনে যায়। যে টারবাইনে যে কি করে, তার অ্যাডায়াবেটিক একটা চেঞ্জ হয় এবং অ্যাডায়াবেটিক এক্সপানশন হয়। এর ফলে কি হয়, 2 পয়েন্টে নিয়ে যায়। কিন্তু তখনও কিন্তু সে ভ্যাপারই থাকে, তখনও কিন্তু সে লিকুইড মিক্সচারে যায় না। এমন ভাবে সেটাকে মানে এই টারবাইনটা প্রসেস করে। হাই প্রেসার টারবাইন তো, সে হায়ার প্রেসার ফ্লুইড গুলা কন্ট্রোল করে। সো লিকুইডে চলে যাওয়া মানে কি, লো প্রেসারে চলে যাচ্ছে। তো সে হায়ার প্রেসার ফ্লুইড গুলা কন্ট্রোল করে, অর্থাৎ সেটাকে তখনও হাই প্রেসারেই রাখে। ওকে, 1 থেকে সে 2 পয়েন্টে নিয়ে আসে। তখনই কিন্তু সে দেখেন
সুপারহিটের অবস্থায় আছে, তখনও কিন্তু সে মানে লিকুইড ভ্যাপার মিক্সচারে যায় না। এবার এবার তাকে এগেইন সেটাকে রিহিট করা হয়, রিহিট সাইকেল। এখানে কিন্তু সুপারহিট সাইকেল ইউজ করা হয়েছে, খেয়াল করেন। এটাকে আবার বয়লারে পাঠানো হয়, 2 থেকে 3 তে যায় বয়লারে, ঠিক আছে। বয়লারের মাধ্যমে হিটিং হয়ে সে ওই সেম লাইন ধরে উপরে উঠে যায়। এরপর তাকে অ্যাকচুয়ালি ওয়ার্কিং টারবাইন, যেটা আসলে আমাদের কাজের টারবাইন, সেখানে যায় এবং সে বাকি সাইকেলটা কমপ্লিট করে। আরেকবার 1 থেকে 2 তে আচ্ছা, আরেকবার 1 থেকে শুরু করি। 1 থেকে শুরু হয়ে সে প্রথমে একটা ছোট টারবাইনে যায়। সে টারবাইনটা তার প্রেসারটা কিছুটা বাড়িয়ে দেয়, কিন্তু খুব বেশি বাড়ায় না, কিছুটা কমিয়ে দেয়, কিন্তু খুব বেশি কমায় না। এই জন্য এটাকে বলা হচ্ছে হাই প্রেসার টারবাইন, যে তখনও লিকুইডটা ভ্যাপারটা হাই প্রেসারেই থাকে। 1 থেকে সে 2 পয়েন্টে যায়, তখনও সে লিকুইড ভ্যাপার মিক্সচার হয় না, তখনও সে ভ্যাপারই থাকে, সুপার হিটেড ভ্যাপার অবস্থাতেই থাকে। এরপর তাকে পাঠানো হয়, এরপর তাকে হিট দেওয়া হয়, তাকে পাঠানো হয় বয়লারে। হিট নিয়ে সে যায় 2 থেকে 3 পয়েন্টে। ওকে, এই যে বয়লারে যায়, যে 2 থেকে 3 পয়েন্টে যায়। ওকে, এবার তাকে অ্যাকচুয়ালি মেন টারবাইনে পাঠানো হয়। মেন টারবাইনটা হচ্ছে লো প্রেসার টারবাইন। কেন? বিকজ সে অ্যাকচুয়ালি মানে ওয়ার্কিং ফ্লুইডটাকে অনেক লো প্রেসারে নামায় নিয়ে আসবে। সো 3 থেকে 4 এ নিয়ে আসে। ওকে, লো প্রেসার টারবাইন, এটা হচ্ছে বেসিক্যালি আসল টারবাইন। এর আগের টারবাইনটা কিন্তু হালকা নামালো, বেশি নামাই নাই, ঠিক আছে, এবং নামিয়ে সে বয়লারে পাঠায়। তার মেইন কাজ হচ্ছে হালকা নামিয়ে বয়লারে পাঠানো, আর কিছু না। ওকে, এরপর আমার ক্লাস পরের আছে, চুপ। টারবাইনটা অ্যাকচুয়ালি লো কথা প্রেসার বলো না, আমার ক্লাস টারবাইনটা আছে হচ্ছে এখন। বেসিক্যালি কাজের টারবাইন, সেই আসল কাজটা করে, ঠিক আছে, এবং মিক্সচার অবস্থায় নামাই নিয়ে আসে। তারপর কন্ডেন্সার, পাম্প, আবার বয়লার হয়ে আবার সাইকেলটা রিপিট হয়। এটাই হচ্ছে বেসিক্যালি রিহিট সাইকেল। রিহিট কেন বলা হচ্ছে? বিকজ এখানে কিন্তু একটা এক্সট্রা হিটিং, 2 to 3 একটা এক্সট্রা হিটিং ফেজ একটা এখানে আমরা অ্যাড করেছি, এজন্য এটাকে বলা হচ্ছে রিহিট সাইকেল। বোঝা গেছে কি? জি ম্যাম। ওকে, তাহলে এখন এই সাইকেলটা করার সুবিধা কি, অসুবিধা কি একটু চিন্তা করবেন। এখন বাজে 7:50, এখন আপনাদের কয়টা বাজে? অ্যারাউন্ড 6:58, রাইট? জি ম্যাম। 10 অ্যারাউন্ড 5 মিনিট একটা ব্রেক, যেহেতু অনেক একটু প্রেসার যাচ্ছে। 5 মিনিট একটা ব্রেক, আমি স্লাইড ওপেন রাখ। ওকে, তাহলে রিহিট সাইকেল তো আমরা দেখলাম। এখন রিহিট সাইকেলটা অ্যাকচুয়ালি আমরা করি কি জন্য, কি মনে হয়? এত যে কষ্ট করছি, একটা এক্সট্রা টারবাইন অ্যাড করছি, এগেইন হিটিং করছি, কি জন্য করছি? ওকে, বেসিক্যালি এটা করা হচ্ছে এই সিস্টেমটা যেন এক, এফিসিয়েন্সি তো বাড়ছেই, এটা আপনারা বুঝতেই পারছেন, এরিয়া বাড়ছে, এফিসিয়েন্সি তো বাড়ছেই, আর 2, ময়েশ্চার কন্টেন্টটা যেন কমে। খেয়াল করে দেখেন, সেম টু সেম গত প্রসেসের মতোই ময়েশ্চার কন্টেন্টটা কিন্তু এই ক্ষেত্রে কমে যাচ্ছে। 4 নরমালি আসতো কি সোজা নেমে 4 প্রাইমে চলে আসতো, বাট এক্ষেত্রে সেটা না হয় 4 পয়েন্টে যাচ্ছে। ওকে, সো ময়েশ্চার কন্টেন্টটা কমে যাচ্ছে, এবং এটা টারবাইনের ব্লেডের জন্য ইটস বেটার টু অপারেট লাইক দিস। ওকে, আচ্ছা, সিম্পল। এখানে যা যা বললাম, ইনক্রিজেস সাইকেল এফিশিয়েন্সি এন্ড ইনক্রিজেস স্টিম কোয়ালিটি। ইয়া, ওই রিহিটেড সাইকেলটাতে ওই 1 থেকে যে 2 তে যাচ্ছে, ওই ক্ষেত্রে প্রেসারটা কি আমাদের কমানো হচ্ছে না ওখানে?
1 থেকে যে 2 তে যাচ্ছে। জি জি। হ্যাঁ, অবশ্যই প্রেসার কমছে। আদারওয়াইজ তো আমরা নামতেই পারতাম না যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অন্য কার্ভে চলে যাচ্ছি। খেয়াল করেন। হ্যাঁ ম্যাম, কিন্তু যে ওখানে তো হাই প্রেসার টারবাইন লেখা, তো এই জন্য একটু মানে কনফিউশন ছিল। আচ্ছা, হাই প্রেসার টারবাইন এই জন্য লেখা যে ওটা কমাচ্ছে, ঠিক আছে, তারপরও ব্যাপারটাকে হাই প্রেসার পয়েন্টেই রাখছে, সেই লো প্রেসার পয়েন্টে নামাই নিয়ে আসছে না। একদম লো প্রেসার পয়েন্ট মানে হচ্ছে একদম লোয়েস্ট পয়েন্ট। লো প্রেসার টারবাইনটা লোয়েস্ট পয়েন্টে নামাই নিয়ে আসে। দ্যাটস ওয়াই। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বেসিক্যালি রিহিট এবং সুপারহিট তো পড়লাম, এখন আমরা করবো রিজেনারেশন। এখন রিজেনারেশনটা কিভাবে হচ্ছে? রিজেনারেশন হচ্ছে বেসিক্যালি আচ্ছা, মেনলি আমরা যে যদি এই টিএল ডায়াগ্রামটা দেখি, আচ্ছা, বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিটটা, রিজেনারেশন বেসিক্যালি টারবাইন নিয়ে না বয়লার নিয়ে কাজ করে, তাহলে বয়লার এবং পাম্প নিয়ে কাজ করে। এখানে আমরা দেখছি যে হিটটা কিন্তু এই পয়েন্ট থেকে অনেক হাই একটা হিট অ্যাড করে আমাদেরকে এই পয়েন্টে নিয়ে যাওয়া লাগছে, তাই না? হিট অ্যাডিশন প্রসেসটা কিন্তু অনেক লং হচ্ছে, 1 থেকে 2, 2 প্রাইম 3, অনেক হাই একটা হিট অ্যাডিশন প্রসেস করা লাগছে, এরপর সে এই পয়েন্টে যাচ্ছে। ওকে, এখন এই হিট অ্যাডিশন প্রসেসটা ছোট করার জন্য বেসিক্যালি রিজেনারেশন প্রসেসটা ইউজ করা হয় এখানে। এর আগে তো আমরা মানে হিট নামানোর প্রসেসটা আমরা কন্ট্রোল করছিলাম, এখন আমরা হিট অ্যাডিশন প্রসেসটা কন্ট্রোল করব। এটা হচ্ছে রিজেনারেশন প্রসেস। এই সব প্রসেস কিন্তু র্যাঙ্কিন সাইকেলের এফিশিয়েন্সি বৃদ্ধি করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা মাঝে মধ্যে উই লুক ফর ওয়েজ টু রেজ দ্য টেম্পারেচার টু, মানে পাম্পের মাধ্যমে আমরা টেম্পারেচার এমন ভাবে রেজ করি যেন বয়লারের এখানে কাজটা কমে যায়, ঠিক আছে? সো এটাই বেসিক্যালি রিজেনারেশন প্রসেস। ওকে, তাহলে রিজেনারেশন প্রসেসে কি করা হয়, এখানে একটা মানে, আচ্ছা আমরা এখানে একটু অনুভব স্লাইডটা সাজানো, সরি। আচ্ছা, এই যে শর্টকামিংটা যে অনেক বয়লারের মাধ্যমে অনেক হাই টেম্পারেচার অ্যাড করা লাগছে, we look for ways to raise the temperature of the liquid leaving the feed water pump before it enters the boiler. One such possibility is to transfer heat to feed water from expanding steam. আচ্ছা, এইখানে কি করা হয় তাহলে, যে ব্যাপারটা অথবা যে ওয়ার্কিং ফ্লুইডটা এখন তো সে ওয়াটার হয়ে গেছে, এখন তাকে আমরা হিট দিয়ে বয়লার হিট দিয়ে তাকে আবার ব্যাপার করবো, তাই না? এই পাম্প থেকে নিয়ে যে ওকে আবার টারবাইনে দেওয়া হয়, আবার টারবাইনে দিয়ে ওটাকে আরো এনার্জাইজ করে তারপর বয়লারে পাঠানো হয় যেন খুব ইজিলি সে হিটটা অ্যাবজর্ব করতে পারে। এইটা করা যেতে পারে, এর ফলে কি হবে, বয়লার অনেক ইজিলি তাকে হিটটা দিয়ে দিতে পারবে। বাট এই সলিউশনটা ইমপ্র্যাকটিক্যাল, কেননা একই টারবাইন একই সাথে সে প্রেসার রিডিউস করছে, আবার সে টেম্পারেচার বাড়াচ্ছে। সো একই টারবাইন একই সাথে টারবাইন এবং হিট এক্সচেঞ্জার হিসেবে কাজ করতে পারে না, তা না, এটা খুবই টাফ হয়ে যায় এবং এফিশিয়েন্ট হয় না, ঠিক আছে? সো মানে দেখা যাবে যে এদিক থেকে ফ্লো আসতেছে, আবার আবার কন্ডেন্সার পাম্প হয়ে আবার যাচ্ছে, আবার ওই মধ্যে আবার ফ্লো যাচ্ছে, তো টারবাইনের উপর অনেক প্রেসার পড়ে যায়, ঠিক আছে? তো এটা আসলে প্র্যাকটিক্যাল না, এফিশিয়েন্সিও কমে যায় এবং একই সাথে এটা মানে ইমপ্র্যাকটিক্যালও হয়ে যায়, ঠিক আছে? এই জন্য এখানে আসলে করা হয় কি, এখানে একটা এক্সট্রা ফিড ওয়াটার হিটার অ্যাড করা হয়, কিছুই না, ও জাস্ট পাম্পের পর সে এখানে বেসিক্যালি পাম্প ইউজ করা হয় দুইটা, ঠিক আছে? ব্যাপারটা আসবে, এসে টারবাইনে যাবে, যে সে কন্ডেন্সেট হবে, পাম্প দিয়ে যাবে আগের একই সাইকেলের মধ্যে, এসে একটা হিটারের মধ্যে সে যাবে, ওই পাম্প থেকে বের হয়ে একটা হিটারের মধ্যে গিয়ে সে এই যে পাম্প থেকে যখন বেরোবে 2 থেকে 3 পয়েন্টে একটা এক্সট্রা হিটার দিয়ে হিটটা বাড়ায় দেওয়া হয়, এরপর তাকে আরেকটা পাম্পের মাধ্যমে ফোরে নিয়ে যাওয়া হয়, তারপর বয়লার বেসিক্যালি এই হিটটা বাড়ায়। সো
বয়লার যেখান থেকে 2 থেকে 5 এ যাওয়া লাগতো সেখানে থাকে 4 থেকে 5 এ যাওয়া লাগছে। হিটারটা অ্যাড করে তো টেম্পারেচার একটু বাড়াই দেওয়া হলো আর কি। রাইট, টেম্পারেচারটা কিন্তু একটু বাড়ানোও গেল এবং বয়লারের উপরও কিন্তু প্রেসারটা কম পড়লো না এবং এরিয়াটাও বেড়ে গেল। খেয়াল করে দেখেন, যে এরিয়াটা হতে পারতো এরকম সেই এরিয়াটা হয়ে গেল অনেক বড় এবং কাজও তার মানে বেশি হয়ে গেল। তো এটাই হচ্ছে বেসিক্যালি রিজেনারেশন। নতুন করে জেনারেট করা হচ্ছে একটা কার্ভ। দেখেন এই কার্ভটা এখান থেকে যে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু নর্মালি এই যে এই পয়েন্টটা না থাকলে কি হতো, এইখান থেকে যে এইভাবে 6 পয়েন্টে যে শেষ হয়ে যেত, এটা হতে পারতো কার্ভটা। বাট এটাকে ফিড ওয়াটার হিটার দিয়ে আরো এদিকে নিয়ে আসার ফলে কি হয়েছে, আরেকটা পাম্প দিয়ে আরো তোলা হয়েছে। এর ফলে কি হয়েছে, অনেক গুণে বেশি এরিয়া বেড়ে গেছে এবং কাজও বেড়ে গেছে এবং এফিসিয়েন্সিও বেড়ে গেছে। তাহলে এখন প্র্যাকটিক্যাল সার্কিটটা আমরা দেখি। 1 থেকে টারবাইনের মাধ্যমে 2 তে এই যে বের হয়ে যে বেসিক্যালি ফিড ওয়াটার হিটারের মধ্যে, সরি 1 থেকে বেসিক্যালি টারবাইনের মধ্যে দিয়ে কন্ডেন্সার পাম্প হয়ে ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে যায় এবং সে বাকি সাইকেলটা ঘুরে আবার ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে আবার সাইকেলটা ঘুরতে থাকে। এবং যখনই আমরা নতুন করে ব্যাপার ইনপুট করব, নতুন যেটা যেটা অলরেডি সাইকেলের মধ্যে নাই, সে টারবাইনের মধ্যে দিয়ে কন্ডেন্সার হয়ে পাম্প হয়ে ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে যাবে এবং টারবাইনের ভিতর লেফট ওভার যা থাকবে তারা সবাই এই সাইকেল দিয়ে যাবে এবং একবার যে সাইকেলটা করে ফেলেছে সে এই সাইকেল দিয়ে মুভ করতে থাকে। তো এটা আসলে একটা ফিডব্যাক সিস্টেমের মতো হয়ে যায়। ম্যাম এটাই যে একটা কমপ্লিট সাইকেল পূরণ করার পর তারপরে আবার এই যে ডিরেক্টলি যেটা হিটারে গেছে টারবাইন থেকে, হ্যাঁ, তারপর ওই পাথওয়ে মানে ওই পথ ধরে সাইকেলটা কমপ্লিট হতে থাকবে পরের সাইকেল গুলো। রাইট।